প্রয়োজনীয় মুহূর্তে সহযোগিতার সম্পর্ক। প্রতিবেশী তো থাকে এই জন্যই আমরা ব্যক্তিগত জীবনে যেটা করি, কোনো আগুন লাগলে তো প্রতিবেশী পানি নিয়ে এগিয়ে আসে, এর মানে তো এই না প্রতিবেশীদের কাছে আমরা আত্মসমর্পণ করে ফেলছি। আমি অনেক আলোচনায় শুনি যে আপনাদের যে মোটর রিক্সা বিদ্যুৎ খরচ করে এইটাকে ধরো, মানে তার মানে ভুল অগ্রাধিকারের দিকে আমাদের নজর চলে যায়। কিন্তু আমরা কখনো প্রাইভেট কার সপ্তাহে 2 দিন বন্ধ করার কথা বলছি না, এসি বন্ধ করার কথা বলছি না। বিকল্প উৎসের প্রসঙ্গ যখন আসছিল, মানে আমি আপনার কাছে খুব সুনির্দিষ্টভাবে জানতে চাই, ইরান যুদ্ধ কি বাংলাদেশকে এই বিকল্প উৎস খোঁজার নাম করে আরো বেশি ভারত নির্ভর করে তুলছে? মানে জ্বালানি বলেন, খাদ্যপণ্য বলেন বা বিদ্যুৎ, ক্রমান্বয়ে আমরা দেখছি বিগত কয়েক বছরের চাইতে এটা ঊর্ধ্বমুখী। মোট যে বাণিজ্য হয় তার 85% বাংলাদেশ আর কি আমদানি করে। মানে ব্যাপারটা কি আসলে এমন? আসলে ভারত নির্ভর বা বাংলাদেশ নির্ভর এই চোখ দিয়ে যে আন্তঃপ্রতিবেশীদের সম্পর্ক দেখাটা ভুল। দেখুন, এই যে ডিজেলের সংকটে আমরা এখন একটা সুবিধা নিতে পারি, ভারতের সাথে আমাদের পাইপলাইন রয়েছে এবং সেই পাইপলাইন দিয়ে 2 দিনের ভিতরে ডিজেল আনা সম্ভব। কিন্তু এই যখন পাইপলাইন হয় তখন এটাকে অনেকে বাংলাদেশের সার্বভৌমত্বর লঙ্ঘন হিসাবে দেখছিলেন, কিন্তু এইটা তো এখন তো একটা সুবিধা, এখন এটা তো একটা প্রয়োজনীয় বিষয় হিসাবে দেখা যাচ্ছে। এই ডিজেল আমদানির বাংলাদেশ এই সংকটে ভারতের সাহায্য বা সহযোগিতা নিবে। আসলে ভারতও নিশ্চয়ই কোনোদিন কোনো সংকটে পড়লে বাংলাদেশ সহায়তা করবে। প্রতিবেশীদের সম্পর্কগুলোকে এভাবে দেখা উচিত যে আমরা ভারত নির্ভরশীল হয়ে পড়ছে বা আমরা ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ছি, সেইভাবে না দেখে যে প্রয়োজনীয় মুহূর্তে সহযোগিতার সম্পর্ক। প্রতিবেশী তো থাকে এই জন্যই আমরা ব্যক্তিগত জীবনে যেটা করি, কোনো আগুন লাগলে তো প্রতিবেশী পানি নিয়ে এগিয়ে আসে, এর মানে তো এই না প্রতিবেশীদের কাছে আমরা আত্মসমর্পণ করে ফেলছি। ডিজেলের ক্ষেত্রেও এটা, এবং আমি বলবো যে খাদ্য মজুদের ক্ষেত্রেও আমি এটা একটু যুক্ত করতে চাই যে আমাদের যে সংকট, আমরা আসলে কোথায় কৃচ্ছ্রতা সাধন করব, কোথায় একটু ভর্তুকি দেব, এই যে প্রায়োরিটিটা ঠিক করা দরকার। আমাদের দেখা যাচ্ছে এই ধরনের সংকটে আমাদের কৃচ্ছ্রতা সাধনের জন্য আমরা নজর দেই গরিব মধ্যবিত্তের বিষয়গুলোর উপর, ধনাঢ্যদের বিষয়গুলো যাচ্ছি না। যেমন ডলারের রিজার্ভ নিয়ে কথা হচ্ছে, রিজার্ভ তো একটু সাশ্রয় করাই উচিত। সেক্ষেত্রে তো আমি এখন বিলাসবহুল দ্রব্যগুলো আমদানিতে এখনই কিছুটা রেশনিং করা উচিত, তাহলে না ডলারটা থাকবে। আবার জরুরি যে খাদ্যপণ্য, চাল ডাল লবণ চিনি তেল, এগুলার ক্ষেত্রে ভর্তুকি দিয়ে বরং একটা মজুদ গড়ে তোলা উচিত 1-2 মাসের জন্য। ফলে মানে আমি বলবো অগ্রাধিকারটা নির্ধারণ করা উচিত। সার অবশ্যই একটা অগ্রাধিকার বিষয় থাকা উচিত, কিন্তু নিশ্চয়ই যে আমি অনেক আলোচনায় শুনি যে আপনাদের যে মোটর রিক্সা বিদ্যুৎ খরচ করে এইটাকে ধরো, মানে তার মানে ভুল অগ্রাধিকারের দিকে আমাদের নজর চলে যায়। কিন্তু আমরা কখনো প্রাইভেট কার সপ্তাহে 2 দিন বন্ধ করার কথা বলছি না, এসি বন্ধ করার কথা বলছি না। মানে আমাদের অগ্রাধিকারটা ঠিক করা উচিত। অবশ্যই কিছু কিছু পদক্ষেপ নিতেই হবে, যুদ্ধ 1 মাস অতিক্রম করলেই অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে, কিন্তু পদক্ষেপগুলা কোন সমাজের কোন শ্রেণীর গায়ে লাগছে, কোন শ্রেণীর গায়ে অনেক লাগছে সময় দেখা যায় যে মানে পপুলিজম থেকেও একটা পদক্ষেপ নেওয়া হয়, যে মানে মূল সমস্যাটাকে হয়তোবা আড়ালে ফেলে দেয় ব্যাপারগুলো। এবং এই পপুলিজম, ওই যে আমরা আমাদের যে ভারত বিরোধিতা, পাইপলাইনের বিরোধিতা করেছে, এখন কিন্তু কেউ কিছু বলছে না, কারণ এখন বাস্তব কারণে আমরা দেখছি এই পাইপলাইনটা জরুরি। এবং ভারত যেহেতু রাশিয়া থেকে তেল আমদানি করতে পারে, আমরা ভারত থেকে ওই সুবিধাটা ভাগ নিতে পারি। তো প্রতিবেশী তো ওই ভাগের জন্যই, এবং এগুলাকে কিছুটা রাজনীতির ঊর্ধ্বেও কিছু কিছু বিষয় কনসিডার করা দরকার। মধ্যপ্রাচ্যে তো যুদ্ধ চলছে, আশেপাশের আঞ্চলিক যুদ্ধে আসলে ছড়িয়ে গেছে। তেল নির্ভর ইকোনমি, তেল শোধনাগারগুলোতেও আক্রমণ হচ্ছে। যদি সেখানকার ইকোনমি কলাপস করে শেষ পর্যন্ত, বা এখন পর্যন্ত যে অবস্থা আছে, বাংলাদেশ থেকে যেই প্রবাসী শ্রমিক আমরা পাঠাই, যে রেমিটেন্সটা আসে, সেটা নিয়েও কি ভবিষ্যতে আমাদের শঙ্কা করতে হচ্ছে? হ্যাঁ, সেটা দীর্ঘমেয়াদে আসলে অনেক শঙ্কা আছে। প্রথমত যুদ্ধ যেভাবে ছড়াচ্ছে বা দীর্ঘদিন ধরে চলবে মনে হচ্ছে, তাতে অনেক প্রবাসী শ্রমশক্তি ফেরত আনতে হবে, এবং কাতার থেকে ফেরত আনার একটা প্রক্রিয়া ইতিমধ্যে আজকেই বোধহয় শুরু হচ্ছে। কাতার এয়ারওয়েজ তাদের বিমান শেয়ার করেছে বাংলাদেশকে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এবং এটা যদি ইরানে গৃহযুদ্ধের আদল নেয় এবং শরণার্থীরা আশেপাশের দেশে ছড়িয়ে পড়তে থাকে বড় সংখ্যায়, তাহলে ইরান আরও বেপরোয়া হয়ে কিছু আক্রমণ করবে। ফলে ওইসব দেশই বলবে যে শ্রমিকদের তোমরা নিয়ে যাও। আমাদের কিন্তু এরকম অভিজ্ঞতা আছে, কুয়েত থেকে বাংলাদেশ একসময় বাংলাদেশিদের নিয়ে এসেছিল। সেটা একটা বড় ধরনের পদক্ষেপ কিন্তু বাংলাদেশকে নিতে হবে, এবং এর ফলে আবার সেই শ্রমিকদের এখানে পুনর্বাসনের ব্যাপার আছে। ফলে
তিনটা ঘটনা ঘটছে। এক হলো প্রবাসীদের কাজের জন্য যাওয়া কমে গেছে, কমে যাবে, ভিসা পাওয়া বন্ধ হয়ে যাবে, আবার ফেরত আনা। ফলে এই একটা সরাসরি প্রতিক্রিয়া আমাদের রিজার্ভে পড়বে।